নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। ভারত সরকার বারবার সচেতন করছে সাধারণ মানুষকে এবং সাইবার প্রতারণার বিষয় নিয়ে বারবার পাঠ বোঝাচ্ছেন ভারত সরকার, কিন্তু সে জায়গা থেকে কি হচ্ছে? আদৌ কি সেখানে লাভ কিছু হচ্ছে? প্রত্যেক দিন কিন্তু সাইবার প্রতারণার শিকার হচ্ছে সাধারণ নাগরিকরা এবং একই ছবি পুনরায় ধরা পড়েছে। তবে বিষয়টা অবশ্য জানিয়ে রাখি যে সাইবার ক্রাইমের হাত থেকে ভারতের জনগণকে যখন সচেতন করার লক্ষ্য নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার, তথাপিও সেই সমস্ত প্রচেষ্টার ফলেও লোভে পড়ে একাংশ জনগণ সাইবার ক্রাইমের প্রতারণার শিকার হচ্ছেন। সাইবার ক্রাইমের অনলাইন প্রতারণার শিকার দক্ষিণ চুরিলাম কৃষ্ণ সংঘ এলাকার এক গৃহবধূ মহামায়া আচার্য। বুধবার রাতেই দক্ষিণ চুরিলাম কৃষ্ণ সংঘ এলাকার রাজু আচার্যের স্ত্রী মহামায়া আচার্যকে ফোন করে সাইবার ক্রাইম প্রতারকের একদিন ফোন করে তিনি বলেছেন যে ওনার গুগল পেতে 5,000 টাকা লটারি লেগেছে আর সেই টাকা ওনাকে পেতে হলে কিছু প্রসেস করতে হবে এবং যথারীতি 5,000 টাকার লাভে পড়ে সাইবার ক্রাইম প্রতারকের টিম যেভাবে মহামায়াকে চালিয়েছেন, যেভাবে তারা বলেছেন সেইভাবেই তিনি চলেছেন। একই সঙ্গে মহামায়া আচার্যকে বলেছেন ঠিক সেভাবে নাকি উনি ওটিপি দেওয়ার জন্য এবং যথারীতি তিনি দিয়েওছেন ওটিপি, যার ফলেই দেখা গেছে ওনার উজ্জীবন অ্যাকাউন্ট থেকে 22,000 টাকার বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হাতিয়ে নিয়েছে প্রতারকের টিম। অবশেষে সেই টাকা ফেরত পেতে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে অসহায় মহামায়া আচার্য সহ ওনার স্বামী রাজু আচার্য। এ বিষয়ের পর কি বলছেন গৃহবধূ, শুনুন। আমার তো কইছে আমার দাদার কাছে ফোন করছিল, আমার তারপর বাবার কাছে কইতেছে আমি গুগল প্লে থেকে ফোন করছি, আমি মেসেজ দিন আমি 5,000 টাকা ঢুকছে, এই টাকাটা আমি খাইতে গেলে আপনি ডিটেলসটি দেন। আমি ফোন করতেছি, হোয়াটসঅ্যাপে ফোন করছে, পরে সব কিছু দেওয়া হয়েছে, তাই কাছে ডিটেলস ওটিপি ধরে সব কিছু দিছি। তাই নাকি হচ্ছে আজকে এইটা সব কিছু হইতেছে হইতেছে মোবাইল আর ধরেন না, মোবাইল আমি রেখা দিয়ে আপনি কালকে 7টার দিকে ফোন করুন। আজকে 7টার দিকে ফোন করছে, পরে দেয়া সবকিছু ডিটেলস সবকিছু নিয়েছিল, অনেক টাকা দেখা যাচ্ছে জিরো ব্যালেন্স। আমি লুইছি 60,000 টাকা, 60,000 টাকা থেকে অনেক এক টাকা নাই, মোটে 30,000-40,000 টাকা তুলছি আর 20,000 22,000 টাকা আসলো অ্যাকাউন্টে, টাকা লয়ে গেছে তুইলা কে নিচ্ছে স্যার। আমি কই দেয় না, কইতেছে আমরা গুজরাট গুগল প্লে থেকে কইতেছে গুজরাট থেকে বাংলা হিন্দি দুটো আছে বা বাংলা বুঝে কথা বাংলা লোকে প্রথম হিন্দি বুঝতে কালকে ফোন করতে সন্ধ্যার দিকে ফোন করছে। আপনারা শুনলেন গৃহবধূ মহামায়া আচার্যের বক্তব্য। এই বিষয়ের পর বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নন্দন সরকার, প্রাক্তন পুলিশ আধিকারিক। আপনাকে নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। ধন্যবাদ ম্যাডাম। এই যে প্রতারণার বিষয়গুলি ঘটছে ডিজিটাল যুগে, আমরা প্রত্যেক দিন দেখছি যে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। তাদের পরিশ্রমে অর্জিত যে টাকাগুলি, সেই টাকাগুলি তারা আজকে খোয়াচ্ছেন। যেখানে ভারত সরকার প্রতিনিয়ত সচেতন করছেন, প্রতিনিয়ত সজাগ থাকার কথা বলছেন, সেখানেও আজকে মানুষ সচেতন হচ্ছে না কেন? তাহলে কি করতে হবে, কি পদক্ষেপ নিতে হবে সাধারণ মানুষকে সচেতন করতে গেলে, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আসলে কি হয়েছে, আমরা নিজেকে অনেকটা শিক্ষিত বলি, কিন্তু আমরা আসলে সাইবার শিক্ষায় বা ডিজিটাল যুগে যে ধরনের শিক্ষিত হওয়া দরকার সেরকম শিক্ষিত আমরা এখনো হইনি। বিভিন্ন ধরনের স্ক্যামার গুলো চারিদিকে রেডি হয়ে আছে এবং এই যে যারা সাইবার ক্রাইম গুলো করে যাচ্ছে তারা ওইটা জানে যে এক শ্রেণীর লোকের সেই সাইবার যে ক্রাইম সম্বন্ধে কোনো ধারণা নেই। তারা বিভিন্ন ভাবে তাদের যদি টোপ দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেই টোপটা নেয় তারা, এবং সেভাবে আস্তে আস্তে তারা প্রতারিত হচ্ছে। অনেক সময় এটিএম এ গেলে দেখা যায় যে কিছু লোক এটিএম এর বাইরে দাঁড়িয়ে থাকে এবং কোন এরকম ধরনের যে ওরা টার্গেট করে কোন ধরনের যদি দেখে যে ওকে মানে ঠকানো যাবে, তখন কি করে বলে ম্যাডাম কি হচ্ছে না কেন দেখে আমি একটু দেখি, বলুন পিন নাম্বারটা বলুন, তো সঙ্গে সঙ্গে পিন নাম্বারটা বলে দিচ্ছে। এমন অনেক আমি সাইবার ইনসিডেন্ট আমি দেখেছি যেখানে এটিএম কার্ডের মধ্যে পিন নাম্বারটা লিখে রেখেছে, তো সেখানে এটিএম কার্ডটা যখন মানে হারিয়ে গেছে তখন সেই টাকা উঠিয়ে নিয়েছে। তো মানুষকে বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন ধরনের এজেন্সি গুলো আছে যারা বারবার সতর্ক করার চেষ্টা করছে যে আপনারা কোন ধরনের জিনিস শেয়ার করবেন না, আপনাদের যদি কোনো কিছু লাগে লোকাল ব্যাংকে যোগাযোগ করবেন, ব্যাংকে গিয়ে ফিজিক্যালি না হলে ব্যাংকের ম্যানেজারের পার্সোনাল নাম্বারটা রাখুন বা ব্যাংকের কোনো কর্মচারী পার্সোনাল নাম্বারে ওখানে কনফার্ম করুন যে এরকম ধরনের কোন ধরনের জিনিস শেয়ার করার কোনো ব্যাপার আছে কিনা। কিন্তু কেউ সেটা করছে না
তো সেভাবে অনেকেই টাকা খোয়াচ্ছে। আরেকটা দিক হলো ব্যাংকের কিছু অসাধু কর্মচারী, বিশেষ করে যেগুলো প্রাইভেট সেক্টর ব্যাংকিং, এখানে কিছু অসাধু কর্মচারী কিন্তু এদের সঙ্গে যোগসাজশে কিন্তু মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, এমনকি ফিক্সড ডিপোজিটের টাকাও হাতিয়ে নিচ্ছে, যেটা কোনো মতেই সম্ভব নয়। সার্টিফিকেট প্রডিউস বা ফিজিক্যালি প্রেজেন্ট না হলে কিন্তু ফিক্সড ডিপোজিট ভাঙানো যায় না, তো সেটাও করে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ভিকটিম বা যার সার্টিফিকেট যার টাকা, সেটা কিন্তু সে কিন্তু কোনো মতেই টেরও পাচ্ছে না যে তার টাকা কখন হাফিস হয়ে যাচ্ছে। তো এটা একটা আমার একটা মানুষের কাছে একটা আবেদন যে আপনারা যদি এরকম ধরনের কোনো মেসেজ আসে বা কোন ধরনের কিছু আসে, মেসেজ গুলো আপনারা সঙ্গে সঙ্গে সিন করবেন না, বা যদি লিঙ্কে আপনাদের বলে যে কোন ধরনের এটাকে লিঙ্কটা খুলবেন না, কারণ এগুলো হলো একটা টোপ দিয়ে রাখে, সেখানে এমন ধরনের সিস্টেম থাকে যে হয়তো আমি সঙ্গে সঙ্গে ওই এতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনের যাবতীয় যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো সঙ্গে সঙ্গে ওদের কাছে চলে যায়, এবং ওরা সঙ্গে সঙ্গে এই আমার যে ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আমার ওই ফোন নাম্বারের সঙ্গে কানেক্টেড, সেগুলোকে এরা ইজিলি হ্যাক করতে পারে বা বিভিন্ন ধরনের ওখান থেকে টাকা উঠিয়ে নিতে পারে। আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানবো, এই যে সাইবার প্রতারকরা প্রত্যেকদিন নতুন নতুন পন্থা অবলম্বন করছে, এতে করে কিন্তু তাদের টিকির নাগালটুকু পাওয়াও এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যারা আজকে শিকার হচ্ছেন তারা তো ফেরত চাইছেন, তাদের টাকাগুলি কিভাবে ফেরত পেতে পারেন, এবং সেই নিরিখে তারা ভরসা রাখছেন পুলিশ প্রশাসনের উপর, এবং সেই তারা অভিযোগ দায়ের করছেন। আদৌ কি সেখানে কোনো সুরাহা মিলছে, কিংবা সেখানে ফেরত টাকাগুলিকে ফেরত পেতে গেলে কি পন্থা অবলম্বন করতে হবে? কখনো কখনো দেখা যায় যে তারা মামলা অভিযোগ করছেন কিন্তু সেই অর্থে তারা টাকা ফেরত পাচ্ছেন না, কিংবা তারা তাদের মতো করে সেই তারা পাচ্ছে না কোনো সাহায্য কিংবা কোনো কিছু। তাই সেক্ষেত্রে কি পন্থা অবলম্বন করতে হবে? সাধারণ মানুষ কোথায় ভরসা রাখবেন? এখন এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হলো যে এখানে কার গাফিলতিতে টাকাটা খোয়া গেছে, কি ব্যাংকের গাফিলতিতে, বাকি যে ইন্ডিভিজুয়াল যে ইয়ে আছে ভিকটিম বা যে কাস্টমার আছে ওনার গাফিলতিতে। যদি ব্যাংকের গাফিলতিতে কোনো টাকা খোয়া যায় বা ব্যাংকের কোন সিস্টেমের গাফিলতিতে খোয়া যায়, তাহলে কিন্তু ব্যাংক পুরো টাকাই দিতে বাধ্য। কিন্তু যদি দেখা যায় যে ব্যাংকের এখানে কোনো ফল্ট নেই, ব্যাংক তার ডিজিটাল সিস্টেম করে রেখেছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিস্টেম করে রেখেছে, সেখানে গিয়ে যদি আমি সেটাকে ঠিক মতো না বুঝি বা সেটাকে ঠিক মতো ইউজ না করি বা ব্যাংকের যে সতর্কীকরণ সেটা না মানি, তাহলে কিন্তু ব্যাংক কোনো টাকা দেবে না। পুলিশের কাছে যখন যাবে তখন সেটা পুলিশের সাইবার সেল এখনো সম্পূর্ণ হয়নি, অর্থাৎ সাইবার সেলে যে পরিমাণ দক্ষ ইঞ্জিনিয়ার থাকার কথা, যেটা আমি আগে একবার রেকমেন্ড করেছিলাম বা সাজেস্ট করেছিলাম যে পুলিশে বিটেক বা এমটেক ডিগ্রিধারী যারা কম্পিউটার এসব ডিজিটাল সায়েন্সে যারা অভিজ্ঞ, এদের থেকে অন্তত টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করে একটা সাইবার শক্তিশালী একটা সাইবার ক্রাইম একটা ফোর্স তৈরি করার জন্য, যারা শুধু এই কেসগুলো দেখবে। কারণ দিনকে দিনে এই সব ধরনের ক্রাইম গুলো বেড়ে যাচ্ছে, এবং তার ফলে হচ্ছে কি আগামী দিনে এটা ভয়াবহ রূপ ধারণ করবে যে মানুষের টাকা আর ব্যাংকে সুরক্ষিত থাকবে না, সেখান থেকে উঠিয়ে নেবে, বিভিন্ন ভাবে নিয়ে নেবে। যারা এগুলো করে একবারে তারা তাদের খুব ভালো নলেজ আছে, খুব ডিপ নলেজ আছে ওদের এই সব ধরনের টেকনোলজি সম্বন্ধে, ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্বন্ধে, সব সম্বন্ধে ওদের কিন্তু খুবই ভালো ধারণা আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের লোকও জড়িত থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় ইন্ডিভিজুয়াল তার নিজের দোষে কিন্তু টাকাগুলো খোয়াচ্ছে। সেক্ষেত্রে পুলিশের কাজ হলো তদন্ত করা, তদন্ত করে দোষীকে বের করা, কিন্তু টাকা পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের নয়। সেটা সিভিল কোর্টে মামলা করতে হবে, কার দোষ কার গুণ সেটা দেখে। আমি যদি ভুল করি তাহলে আমি টাকাটা কি করে আশা করতে পারবো? একেবারে তাই। সেই জায়গা থেকে এবার যে রাজ্যের সাইবার দমন শাখা রয়েছে তাদেরও কি সেখানে কিছুটা গাফিলতি রয়েছে, এবং সেই জায়গা থেকে আজকে সাধারণ মানুষকেও কি সচেতন হওয়াটা অত্যন্ত দরকার? সাইবার সেল যেটা আছে ত্রিপুরা পুলিশের, সেখানে সেটা সম্পূর্ণ নয়। অর্থাৎ সাইবার সেলে আমরা যেভাবে চাইছিলাম যে সাইবার সেলে একটা মাস্টার কম্পিউটার থাকবে, বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম থাকবে, বিভিন্ন জায়গাতে ইউআরএল সিস্টেম দিয়ে যাতে হোল ওয়ার্ল্ডে কোথা থেকে কি হচ্ছে সেগুলো ট্র্যাক করতে পারে, সেগুলো থাকবে। আছে কিনা আমি জানি না, কিন্তু যারা ডিএসপি তে ঢুকে টিপিএস অফিসার, এদেরই কিন্তু পরবর্তী সময়ে যাদের একটু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তো এটা ওদের এখানে অনেককে পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হলো ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন বিভাগ আছে, শুধু ইঞ্জিনিয়ার হলে হয় না, সেখানে কম্পিউটার এবং এই যে ডিজিটাল যে নলেজ সম্বন্ধে গভীর জ্ঞান থাকা দরকার এইসব হ্যাকার গুলোকে ধরার জন্য। তো সেগুলো তো নেই। আমি সেজন্য বলেছিলাম স্পেসিফিক এই কারণে একটা সাইবার সেল করতে, যেখানে ডাইরেক্টলি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের এখানে ঢুকানো হবে, যাদের এই রিকোয়ার্ড মানে রিকুইজিট কোয়ালিফিকেশন আছে, এদের ঢুকানোর জন্য, যাতে করে মানুষ এখানে বিচার পেতে পারে। একেবারে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনারা শুনলেন প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার, তিনি জানিয়েছেন বিষয়টা, এবং সেই সঙ্গে এই যে প্রত্যেক দিন প্রত্যেকেই একটা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন, তাই সেই জায়গা থেকে ভারত সরকার যতই পদক্ষেপ গ্রহণ করুক না কেন, আজকে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এইভাবেই কিন্তু সাইবার প্রতারকরা তাদের কার্যকলাপ চালিয়ে যাবেন। অতএব সাধু এবং সাবধান। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।